बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। चैप्टर नंबर 3 फॉर्मेट नंबर 4 পরে চলে যাই। কত পেজ আছে এটা? কন্ট্রিবিউশন তো হয়ে গেছে। এরপরে 4 ফরম্যাট 4 কুইক এন্ড ডার্টি মেথড, দ্রুত এবং বর্জ্য পদ্ধতি। দ্রুত এবং বর্জ্য কেন বলা হয়? এটা খুব দ্রুত করা যায় এবং এটা একটা বর্জ্য পদ্ধতি এজন্য বলা হয় যেটা আনুমানিক, আসলে এটা সঠিক তথ্য দিতে পারে না, কাছাকাছি একটা মান দেয়। এটার আরেকটা নাম হলো গ্রাফিক্যাল মেথড, গ্রাফের মাধ্যমে তৈরি করা। এখন আসি, আমাদের একটা ইনফরমেশন দেওয়া থাকবে প্রোডাকশন ইউনিট এবং প্রোডাকশন কস্ট, এই তালিকা দেওয়া থাকবে। তো এখানে একটা তালিকা দেওয়া হয়েছে, মোট 15টা মাস দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15টা মাসের প্রোডাকশন এবং কস্টের একটা তালিকা দেওয়া হলো। আচ্ছা, এটা দিয়ে আমাদের কি তৈরি করতে হবে? প্রিপেয়ার এ স্কেটার গ্রাফ ইউজিং দ্য অ্যাবভ ডাটা, উপরের এই তথ্য দিয়ে একটা গ্রাফ তৈরি করো। প্লট কস্ট অন দা ভার্টিক্যাল অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে কস্ট লিখতে হবে, এন্ড অ্যাক্টিভিটি অন দা হরিজন্টাল অ্যাক্সিস, আর হরিজন্টাল অ্যাক্সিসে সব অ্যাক্টিভিটি প্রোডাকশন ইউনিটগুলো লিখতে হবে। ফিট এ লাইন, একটা লাইন ফিট করতে হবে টু ইওর প্লটেড পয়েন্ট ইউজিং এ রুলার, আর এটা কি করতে হবে? এটা রুলার ইউজ করতে হবে, স্কেল ইউজ করতে হবে, করে একটা গ্রাফ তৈরি করতে হবে। আচ্ছা, এখন আসি, এখানে যে ইনফরমেশন গুলো আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রোডাকশন একটু খুঁজি। সর্বনিম্ন প্রোডাকশন 4500, এর কম আর নেই, আর সর্বোচ্চ দেখা যাচ্ছে 12000 ইউনিট, এর বেশি আর নেই। আচ্ছা, তাহলে সর্বোচ্চ ব্যয় এবং সর্বনিম্ন ব্যয় আমরা এখানে পাবো। 12000 বরাবর সর্বোচ্চ ব্যয় 56000, আর সর্বনিম্ন ব্যয় হলো 38000। এখন একটা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপারের নিচে আমরা ইউনিটের সংখ্যাগুলো লিখব। ইউনিট আমাদের সর্বোচ্চ দেখেছি আমরা 12000 পর্যন্ত যেতে হবে। তাহলে গ্রাফে 5 ঘর পর পর একটা করে মোটা দাগ দেওয়া থাকে, তো আমরা 1000 2000 এরকম ধরেছি, যে 2 4 6 8 10 12 14 পর্যন্ত নিছি। কেউ 16 পর্যন্ত নেবে, কেউ 12 পর্যন্ত নিলেও চলবে। আর তাহলে এটা 2000 লিখলাম, তারপর 4000, তারপর 6000, 8000, 10000, 12000 এবং 14000। আচ্ছা, এবার ও ওয়াই এক্সিসে আমরা কস্ট লিখলাম, কস্ট সর্বোচ্চ 56000। তো এখানে আমরা 10 10 করে নিলে হবে, 5000 করেও নিলেও চলবে, তবে 5000 নিলে একটু বেশি সংখ্যায় নেওয়া লাগবে। তো 10000, 20000, 30000, 40, 50, 60, 60000 পর্যন্ত আমরা নিছি। 56 বলে 60000 পর্যন্ত গেছি। আচ্ছা, এখন ও ওয়াই এক্সিস এবং ও এক্স এক্সিস, এই মানগুলোতে আমরা এখন ইনফরমেশন গুলো বসাবো। প্রথমে 4500 প্রোডাকশন হয়েছে, ব্যয় হয়েছে 38000। তাহলে ইউনিটের সংখ্যা 4500, সেখানে ব্যয় হয়েছে 38000। 4500 পাবো কোথায়? 4 এবং 6 এই মিডিলে আছে 5000, আর বার পাশে একটু হাফ সরে গেলে এখানে 4500, এই বরাবর উপরে সোজা দাগ দিয়ে চলে যেতে হবে। তাহলে 38000, 38000 হচ্ছে 40-এর একটু নিচেই। অবশ্যই দাগটা আমাদের এটাই পড়ার কথা, এখানে হবে। 38000। স্যার, ওয়াই আর এক্সটা কোথায়? ওয়াই হচ্ছে আমাদের কস্ট, আর এক্স হচ্ছে প্রোডাকশন। ওই যে প্রশ্ন যেটা দেয়া ছিল, এই যে আমি প্রশ্ন দেখালাম, এই যে প্রশ্ন, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তাহলে 4500 জি স্যার। জায়গায় 38000। 4500 হলো ইউনিটের সংখ্যা, আর 38 হলো টাকা। 38000। এরপরেরটা বলি, 11000 ইউনিট, 52000 টাকা। তাহলে 11000 ইউনিটের এই বরাবর একটু এইদিকে 10000 আর 12000, এর মিডিলে হলো 11000। 11000 বরাবর 52000 টাকা বলেছে, তাহলে 52000 টাকা এদিকে উপরে চলে গেলাম, যে এইটা হচ্ছে 50, আর একটু 2 ঘর উপরে আছে 52, সম্ভবত মনে হয় এটাই হতে পারে 52000। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমাদের 15টা মাসের 15টা তারকা চিহ্ন দিতে হবে। এরপরে 12000, 56000, 12000 ইউনিট সর্বশেষ 12000, আর এটা
56,000 টাকা, এই আছে 56,000 টাকা। আচ্ছা, এরপরে 12,000 এর পরে কই গেল, এই যে 5,500 বরাবর 40,000 টাকা, তাহলে 5,000, এই 4,000 6,000 এর মিডলে 5,000, আর 5,500 মানে ডাইনে পাশে আর একটু হাফ চলে আসতে হবে, তাহলে 5,500 বরাবর কয় হাজার টাকা বললাম, 40,000 টাকা। যোগ এখানে মনে 40,000 টাকা না কত হয়েছে, না কত বলেছিলাম, আবার দেখতে হবে। 40,000-ই। 40ই, হ্যাঁ এই যে 40। এরপর 9,000 বরাবর 47,000, তাহলে 9,000, এই যে 8 আর 10 এর মিডিলে হলো 9,000, এই হলো 47,000, না এটা 47 না, 47 মানে এটা পড়েছে। যোগ এই বিন্দুগুলো একটু স্কেল দিলে দেখা যাচ্ছে একটু কম বেশি মানে এদিক ওদিক সরে গেছে, তো আমরা গ্রাফ তৈরি করলে এটা সঠিক জায়গায় পড়বে। আচ্ছা, এইভাবে কয়টা আইটেম নিয়ে আসতে হবে আমাদের এখন, এই 15টা আইটেম সবগুলো 15টা স্টার চিহ্ন দিতে হবে। দেওয়ার উপরে এখন রুলার ইউজ করতে হবে। রুলারটা কিভাবে ইউজ করতে হয়, রুলার ইউজ করার সিস্টেম হলো, যে বিন্দুগুলো বসবে ঠিক এদিকে কোথাও খেয়াল করা যাবে না, এই বিন্দুগুলোর এমন একটা মিডিল পজিশনে দাগটা দিতে হবে যে রুলারের উভয় পাশে উপরে নিচে যেন সমান সংখ্যক মান অবস্থান করে। তাহলে আমরা এমন ভাবে দাগ দিছি, কিছু দাগ স্টারের উপর দিয়ে গেছে, আর কিছু উপরে নিচে উপর নিচে উপর নিচে সমান ভাবে আছে। যাই হোক, এখন স্কেলটা সোজা যে পড়েছে কোথায়, 30,000 এর কাছে। যে 30,000 বরাবর পড়ে, এই 30,000ই হলো ফিক্সড কস্ট। যদি 31,000 বরাবর পড়তো, 31,000 ফিক্সড কস্ট হইতো। কি আপনি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা অনুমান। তাহলে আমরা অনুমান করি, স্যার এইখানে আমরা স্টার দিলাম কেন, মানে এখানে কি বিন্দু টাইপের কিছু দেওয়া যায় না? হ্যাঁ বিন্দু দিতে হবে, আমি বড় করে দেওয়ার জন্য স্টার চিহ্ন দিছি। আপনারা বিন্দু ফোঁটা দিলে আচ্ছা। হবে, ছাত্ররা বুঝতে পারে যে একটা বিন্দু করেছে কিনা। যাই হোক, এখন আচ্ছা। এই দাগটা আমরা অনুমান করে দিলাম, তাতে আসে আমাদের 30,000 এখানে পড়লো, বাস এটাই যথেষ্ট। আর এই যে দাগগুলো দিছি এগুলো পরে বোঝাবো, এগুলো আমাদের এখন কাজ না, আগে আমি এটা লিখে আসি যে যেখানে রুলারটা মিশবে ওই জায়গাটাই হলো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টটা দেখছি নিয়ার অফ 30,000, 30,000 এর কাছাকাছি। কাছাকাছি এই জন্য বলতে হয়, অ্যাকুরেট বলতে হয় না, কারণ একটু কম বেশি হয়। তো আমরা এখানে লিখলাম the approximate monthly fixed cost is 30,000, কারণ এখানে আমাদের 30,000 এর কাছাকাছি পড়েছে। the point where the line interest আচ্ছা the cost axis, এটা কোথায় পড়েছে, cost axis এ আমাদের 30,000 এর পড়েছে লাইনটা। the variable cost per unit proceed can be estimated using, এখন ইউজিং দা আমরা ভেরিয়েবল কস্ট বের করব। আমি এখানে 8,000 ইউনিট লিখেছি, এই 8,000 বরাবর দেখাচ্ছি। কেউ লিখবে 6,000 বরাবর, কেউ লিখবে 10,000 বরাবর, সবকটার উত্তর সঠিক হবে। আমি 8,000 বরাবর একটু দেখাই। 8,000 বরাবর একটা স্কেল বসে সোজা দাগ দেব, দাগ দিয়ে এই দাগের সাথে যেখানে মিশবে ওখান থেকে এবার এই হরিজন্টালে ধাবিত হব। এখানে ধাবিত হওয়ার পরে দেখলাম এটা 50 উপরে আর নিচে 40, ঠিক মিডিলের একটু উপরে পড়েছে, তাই 46,000 হয়েছে। এটা মিডিলে উপরেই ছিল, কিন্তু দেখা যাচ্ছে মিডিলে, আসলে এটা 46 বরাবর পড়েছে। তাহলে এখন 8,000 এর মোট ব্যয় কত, 46,000 টাকা। এই যে লিখলাম টোটাল কস্ট অফ 8,000 ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি সমান 46,000 টাকা। সো ফিক্সড কস্ট ছিল 30,000 টাকা, অল লেভেল আর ফিক্সড। বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকলো 16,000 টাকা। টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ভেরিয়েবল কস্ট থাকে, তাহলে ভেরিয়েবল কস্ট 8,000 ইউনিটের জন্য 16,000 টাকা, এক ইউনিটের জন্য 16,000 ভাগ 8,000 ইউনিট, তাতে আসে 2 টাকা। কি ক্লিয়ার কিনা? তাহলে ভেরিয়েবল কস্ট 2 টাকা আর ফিক্সড কস্ট 30,000 টাকা। এবার কস্ট ফর্মুলা, ফিক্সড কস্ট প্লাস, তার মানে a প্লাস bx, a তে ফিক্সড কস্ট আর b তে ভেরিয়েবল কস্ট, আর x তো x এর মতো বসলো। কি সবাই বুঝতে পারছে? তাহলে কস্ট ফর্মুলা আমরা স্যার কিন্তু 30,000 এর যে দাগটা আপনি দিলেন, এটা আসলে কিভাবে বুঝবো স্যার এখানে এই দাগটা হবে? এই দাগটা হবে এই বিন্দুগুলোর, সবসময় খেয়াল করতে হবে আমার দেওয়া বিন্দুগুলোর মাঝ বরাবর এমন ভাবে বসাবো যেন দাগের কাছাকাছি মানগুলো সব অবস্থান করে। দাগের উপর দিয়েই সব পড়তে হবে এমন না, এমন ভাবে আমি দাগটা নিব যাতে মানগুলো ওই দাগের পাশে আশপাশে অবস্থান করে। এখন যদি আমি একটু ঠিক আছে, হ্যাঁ একটু নিচেতে নিতাম তাহলে কিন্তু উপরে বেশি হয়ে যেত, নিচে কমে যেত। ঠিক মিডিল বরাবর নিতে হবে।
আর এই বিন্দুটা যেখানে সেট করবে ওইটাই ফিক্সড কস্ট। এটা অনুমিত, এই জন্য একে বলা হয়েছে ডার্টি, কুইক অ্যান্ড ডার্টি মেথড। এটা একটা অনুমান, বর্জ্য পদ্ধতি। যাক, এটাই ফিক্সড কস্ট পেয়ে ওকে গেলাম। স্যার। আচ্ছা, এবার আমি 8000 লেভেল নিয়েছিলাম, তাই আমার 46000 হয়েছিল, তাই না? আমি একটা পরীক্ষা করে বলি, এখানে আমি 10000 লেভেল নেব। কোন একটা স্টুডেন্ট 10000 লেভেল ধরলো, যে কোনো একটা লেভেল ধরলেই কিন্তু হবে। 10000 লেভেল বরাবর যদি এরকম আসে, তাহলে এইখানে একটা পড়বে না। আচ্ছা, এইখান থেকে যদি আমি এইদিকে যাই, তাহলে মনে হয় সম্ভবত 50000 পড়ে নাকি? তাহলে 10000 এর টোটাল কস্ট কত হচ্ছে? 50000 টাকা। আচ্ছা, যদি 50000 টাকা হয়, আমি এখানে লিখবো 50000 টাকা। ফিক্সড কস্ট কত বাদ দেবো আপনি? 30000। 30000 এটা তো আর কোনো মিস নেই, এই 30000ই বাদ দেবো। দেওয়ার পরে কত থাকবে বলো তো? 20000। 20 স্যার। আচ্ছা, 20000 কে জি আমি জি ভাগ দেবো 10000 ইউনিট দিয়ে, কত হবে বলো তো? 2 হবে স্যার। হ্যাঁ, তারপরে ভেরিয়েবল কস্ট অলওয়েজ পার ইউনিট সমান থাকে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, যদি কেউ 12000 জি ধরে, স্যার। এখন 12000 বরাবর এখানে আসবে, তাই না? এখন 12000 জি বরাবর, ও আমার এখানে আসছে বসে। হ্যাঁ, 12000 বরাবর এইখানে 56000 টাকা হয়েছিল, মনে আছে? তাহলে জি স্যার। 56000 টাকা আমি এখানে লিখলাম, লিখে 30000 বাদ দিলাম, দিলে 36000 হবে কিনা? জি এই 36000 কে 12 দিয়ে ভাগ করো, 36000 হলো 12000। তাহলে 12 কি 56 হবে না 54 হবে? 54000 এর থেকে পড়তে পারে মনে হয়। 54 পড়লে কত হইতো এখানে? 24। 24 কে 12 জি দ্বারা স্যার। ভাগ করলে 2 টাকা, তাই না? 24000 কে 12 দ্বারা ভাগ করলে 2 টাকা হতো না? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, এইভাবে আর কি প্রত্যেকটা কিন্তু সমান হবে। যাই হোক, এটা একটা পদ্ধতি ভেরিয়েবল কস্ট বের করা এবং ফিক্সড কস্ট বের করা। আর এই পদ্ধতিকে বলা হয় ডার্টি এন্ড কুইক মেথড, কুইক এন্ড ডার্টি মেথড। এরপরে কস্ট ফর্মুলা, এরপরে টার্গেট কস্ট, যাই বের করতে বলুক না কেন, এখন আমরা পাবো নাকি? তাহলে গ্রাফের জি মাধ্যমে স্যার। আমরা ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট বের করা শিখলাম। এটাই ছিল কুইক এন্ড ডার্টি মেথড। আচ্ছা, হুমায়রা কথা বলছে না, হুমায়রা কি বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, ঈশিতা নামে একটা মেয়ে ছিল, ঈশিতা কি জয়েন করেছে? করে নাই মনে হয়, তাই না? এখন আমরা কুইক এন্ড ডার্টি মেথড শেষ করলাম। এবার স্যার ওই মেথড। হ্যাঁ, স্যার ওই নিয়মের পরীক্ষা কি আসতে পারে? আচ্ছা, ওই নিয়মে না, ওই নিয়মে পরীক্ষায় সাধারণত জি আসে না। স্যার। এখন আমি 5টা নিয়ম আছে আমাদের সিলেবাসে, তাই আমি সব নিয়ম দিছি। এই ওই নিয়মের অঙ্ক তো অনেকেই বোঝেই না, অনেকের বইতেও নেই, এরকম অবস্থা। কিন্তু কুইক সেইটাই এন্ড তো ডার্টি, বুঝে যাচ্ছে অনেক সহজ স্যার। হ্যাঁ, আমরা কি সহজভাবে করে দিছি না? এইভাবে কিন্তু কোনো জি বই স্যার। করে দেয়নি। অনেক স্যাররা আমার এই কুইক এন্ড ডার্টি মেথড নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার এটা কিভাবে করতে হবে, জি অন্য বই তো এইভাবে করে দিতে পারেনি, বাস আমি এটা বোঝাই দিই। স্যার, আমাদের বইগুলো তো স্যার এগুলা হ্যাঁ, কিছুই বোঝা যায় না। এখন আলহামদুলিল্লাহ আমাদের বইটা তো বোঝা যাচ্ছে ভালো, তাই না? জি স্যার, হ্যাঁ, আপনি তো ওকে। আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন। এবার আমরা আসি 5 নাম্বার ফরম্যাটে, প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড। এখানেও আমাদের ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করতে হবে আর কস্ট ফর্মুলা দেখাতে হবে। আচ্ছা, এটা এই ফরম্যাটটা ভালোভাবে শিখলে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা অধ্যায় আছে এই ফরম্যাট দিয়ে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 8 নম্বর অধ্যায়। তো আমরা শিখি এখানে, দ্য ফলোইং আর দ্য মান্থলি বাজেট অফ হাবিব লিমিটেড। এখানে প্রোডাকশন 60 এবং 100%। 60 তে 600 ইউনিট উৎপাদন হয়, আর 100% উৎপাদন করলে 1000 ইউনিট হয়। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বলছে যে 600 ইউনিটের জন্য 1200 টাকা আর 1000 এর জন্য 2000 টাকা। আচ্ছা, এর কনজিউমেবল স্টোর আছে 900, 1500, 1100, 1500, 1600, 2000 আর 6000, 6000। এবার একটু খেয়াল করি, 6000, 6000 আর 2000, 2000, এই দুইটা খরচ কোনো পরিবর্তন নেই। আচ্ছা, কোন খরচের বৈশিষ্ট্যে যে কোনো পরিবর্তন ঘটে না? ফিক্সড কস্টের কোনো পরিবর্তন ঘটে না, যতই উৎপাদন বাড়ানো হোক বা কম হোক, কমানো হোক, কখনোই ফিক্সড কস্ট পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা বুঝতে পারছি এই দুইটা খরচ জেনুইন ফিক্সড কস্ট, এর ভিতরে কোনো সন্দেহ নেই। মোট ব্যয় এখানে 6টা, তার মধ্যে 2টা পেয়ে গেলাম ফিক্সড কস্ট, আর 4টা বাকি থাকলো। এই 4টার মধ্যে কোনগুলো ভেরিয়েবল আর কোনগুলো ফিক্সড, এই কোনগুলো মিক্সড বা সেমি, এগুলো আমরা বের করব। আচ্ছা, আমাদের প্রশ্ন কি করা হয়েছে, ইন্ডিকেট করো হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ফিক্সড। কোন আইটেমগুলো ফিক্সড, কোন আইটেমগুলো ভেরিয়েবল আর কোন আইটেমগুলো সেমি, এটা আমাদেরকে দেখাতে হবে। এর জন্য আমাদের সূত্র আছে, ওই হাইলো মেথডের সূত্র অনুযায়ী। কয়টা আইটেম বলেছে এখানে? 6টা। প্রথমে আমরা একটা ছক তৈরি করব, এই 6টা আমরা লিখে ফেলবো, লিখে অ্যাক্টিভিটি গুলো লিখবো 160, 160, 160,
600 1000 1600 1600 এগুলো কিন্তু প্রশ্ন দেখে দেখে আমরা লিখেছি। এই বাস সবার ঘরে 1600 1600 ইউনিট। এবার টোটাল কস্ট প্রশ্ন দেখে দেখে লিখছি। 600 এর জন্য 1200 আর 1000 এর জন্য 2000। এই যে 2000 আর 1200 1500 900 1500 1100 2000 1600 আর 6000 6000 2000 2000 এগুলো সব প্রশ্নে দেয়া ছিল। তাহলে এই তিনটা কলাম আমরা প্রশ্ন দেখে দেখে সাজালাম। এবার শুরু হলো 4 নম্বর কলাম। এটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, টোটাল ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, তারপরে রিমার্ক করব যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। একটু খেয়াল করি। প্রথমে ভেরিয়েবল কস্ট পার ইউনিট এর সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, যাকে বলা হয় চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন প্রোডাকশন। আচ্ছা, হাই কস্ট 2000, লো কস্ট 1200, আর নিচে হাই প্রোডাকশন 1000, লো প্রোডাকশন 600। তাহলে নিচে বিয়োগ করলে 400 থাকে আর উপরে বিয়োগ করলে 800 থাকে। 800 কে 400 দ্বারা ভাগ করলে 2 টাকা হয়। ভেরিয়েবল কস্ট পার ইউনিট শেষ, কমপ্লিট। পরেরটা 1500 মাইনাস 900, আর নিচে 400, 900 কে সরি 1500 থেকে 900 বাদ দিলে 600 থাকে। 600 কে 400 দ্বারা ভাগ করলে 1.5 টাকা হয়। সবাই ক্লিয়ার? এভাবে আমরা সবগুলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট পারবো। জি স্যার। 6000 থেকে 6000 বাদ দিলে 0 হয়ে যায়। 0 কে আমরা স্যার হিরো এগুলো দ্বারা ঠিক আছে, পড়তে 0 কে হিরো দ্বারা ভাগ করলে 0 হবে নাকি? আচ্ছা, তাহলে দুটো 0, ভেরিয়েবল কস্ট 0 হয়েছে। বাস, এবার আসি টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্টের সূত্র হলো প্রোডাকশন ইউনিটের সাথে ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণ করতে হয়। তাহলে প্রোডাকশন ইউনিট 1000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা, গুণ করলে হয় 2000 টাকা। প্রোডাকশন ইউনিট 600, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 2 টাকা, 600 থেকে 1200 টাকা। এভাবে প্রত্যেকটা তাহলে ইউনিটের সাথে পার ইউনিট গুণ করে করে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট বের করেছি। আচ্ছা, ফিক্সড কস্টের সূত্র এটা আমরা 1 নম্বর ফরম্যাটে শিখেছিলাম। টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ফিক্সড কস্ট। টোটাল কস্ট এই কলামে আছে। প্রথমটা 2000, 2000 থেকে 2000 বাদ দিলাম, কত থাকলো? 0। 1200 থেকে 1200 বাদ দিলাম, কত থাকলো? 0। 0। যে আইটেমের ভিতরে ফিক্সড কস্ট পুরোটাই 0, মানে কোনো ফিক্সড কস্টই নেই, সম্পূর্ণটাই ভেরিয়েবল কস্ট, তাকে বলা হয় জেনুইন ভেরিয়েবল কস্ট। তাহলে এই আইটেমটা কি? ভেরিয়েবল। এটা আমাদের Variable ইন্ডিকেট cost. করতে বলছিল যে ইন্ডিকেট করো হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি। কোন আইটেমটা ভেরিয়েবল, কোন আইটেমটা সেমি, আর কোন আইটেমটা ফিক্সড, এটা আমাদেরকে ইন্ডিকেট করে দেখাতে হবে। তাহলে আমরা ইন্ডিকেট করলাম যে আসলে এই আইটেমটা সম্পূর্ণটাই ভেরিয়েবল। দ্বিতীয় আইটেমটা সেম ভাবে করলাম। এখানে দেখলাম যে টোটাল কস্ট 1500, টোটাল ভেরিয়েবল 1500, বাদ দিলে হয় 0, তার মানে কোনো ফিক্সড কস্ট নেই, এটা জেনুইন ভেরিয়েবল। তৃতীয় আইটেমটা টোটাল কস্ট ছিল 1500, কিন্তু টোটাল ভেরিয়েবল কত? 1000। আচ্ছা, 1500 থেকে 1000 বাদ দিলে ফিক্সড কস্ট কত? 500। 500। 1100 থেকে 600 বাদ দিলে ফিক্সড কস্ট থাকে কত? 500। আর ফিক্সড কস্টের একটা বৈশিষ্ট্য আছে, অল লেভেল সবসময় কিন্তু সমান থাকে। তাহলে এবার আসি, কিছু অংশ ফিক্সড আর কিছু অংশ ভেরিয়েবল, একে বলা হয় মিক্সড, একে বলা হয় সেমি, একে বলা হয় সেমি ভেরিয়েবল, একে বলা হয় সেমি ফিক্সড। তাহলে এই আইটেমটা যে সেমি, এটা কিন্তু আমরা ক্লিয়ার, কোনো সন্দেহ নেই, কারণ কিছু অংশ ভেরিয়েবল আর কিছু অংশ ফিক্সড, তাহলে এটা সেমি ফিক্সড। এখানে প্রশ্ন বলছিল সেমি ফিক্সড, তাই আমি সেমি ফিক্সড লিখেছি। যদি প্রশ্ন বলতো সেমি ভেরিয়েবল, আমি এখানে সেমি ভেরিয়েবল লিখতাম। যদি প্রশ্ন বলতো এটা মিক্সড, কোন স্যার আইটেমটা মিক্সড, কিছু অংশ মানে ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড, এই জিনিসটা বুঝলাম না এইটার এখানে ক্ষেত্রে, খেয়াল দ্বিতীয় করি আমি। নাম্বারটার ক্ষেত্রে। হ্যাঁ, আমি প্রশ্ন উত্তর দিই। এই যে 1500 টাকা টোটাল কস্ট, এই টোটালের মধ্যে 1000 টাকা ভেরিয়েবল কস্ট আছে, হ্যাঁ। আর ফিক্সড কস্ট কত আছে? 500। এই 500 আর 1000 মিলে কত? 1500। 1500। তাহলে কি কিছু ও। অংশ ফিক্সড আর কিছু অংশ ভেরিয়েবল, কি তাই হয়েছে না? জি হ্যাঁ তাই স্যার, এটা বুঝছি। সেমি হয়েছে। আচ্ছা, এখানে ছিল 1100, ভেরিয়েবল ছিল 600 আর ফিক্স ছিল 500। 500 আর 600 কত? 1100। তার মানে কিছু ভেরি কিছু ফিক্স, তার মানে এটা সেমি। 4 নম্বর আইটেম, ভেরিয়েবল আছে 1000 আর ফিক্সড আছে 1000, দুটো মিলে হলো 2000। আচ্ছা, ভেরিয়েবল আছে 600, ফিক্সড আছে 1000, দুটো মিলে হলো 1600, কিছু ফিক্সড কিছু ভেরি, তার মানে এটা সেমি। আচ্ছা, এরপরে 5ম নম্বর আইটেম, ভেরিয়েবলের ভিতরে টোটাল ভেরিয়েবল 0 আর ফিক্সড হলো হিরো, তার মানে সম্পূর্ণটাই হলো ফিক্সড, এখানে কোনো ভেরিয়েবল নাই।
জি স্যার, এটা তো আমরা প্রশ্ন থেকে বুঝতে পারবো যে হ্যাঁ, এই প্রদত্ত দুটা দেখেই এই ফিক্সড চেহারা দেখেই বোঝা গেছিল আসলে এটা জেনুইন ফিক্সড, কোনো সন্দেহ নেই আমাদের, হ্যাঁ কারণ অল লেভেল আর ফিক্সড দুটোই মিলে গেছিল। clear। আচ্ছা, লাস্ট আইটেমটাও ফিক্সড, কি কারো সন্দেহ আছে? এটা না স্যার। ক্লিয়ার স্যার সন্দেহ? এইটা একদম প্রথমের মতো, প্রথম হ্যাঁ, হাইলোর সূত্রগুলাই মতোই। জাস্ট সাজায় সাজায় লিখছি। ইয়েস, এখন তাহলে ক্লিয়ার তাই না? জি আলহামদুলিল্লাহ। স্যার, এটা ক্লিয়ার। হ্যাঁ, এই অঙ্কটা এইটা পারলে এই আরেকটা ধরনের চ্যাপ্টারে এই যান। ফরম্যাটে যতগুলো অঙ্ক আছে সব একই, সব একই। ইন্ডিকেট করো, ইন্ডিকেট করো, এই ইন্ডিকেট করতে হবে। কি এগুলো পারা যাবে না? স্যার এরকম এই 19 লেভেল। চ্যাপ্টারে হ্যাঁ, এই স্যার চ্যাপ্টারে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ম্যাথ কোন মেথড থেকে আসে? বেশি আসে 1 নম্বর ফরম্যাট আর 2 নম্বর ফরম্যাট থেকে, আর কস্ট অ্যাকাউন্টিং এ এই 5 নম্বর ফরম্যাটটাও ধরে। তো এখানে বাদ দিতে হয় শুধুমাত্র 3 আর 4, 3 আর 4 ওই দুইটা কম লাগে, আর বাকিগুলো করতে হয়। এই 5টার ভিতরে 3টা ইম্পর্টেন্ট, 2টা লেস ইম্পর্টেন্ট। তারপরেও আমরা কিছু বাদ দিলাম না, আমরা সবগুলো শিখলাম। তাহলে যত জটিল প্রশ্নই জি হোক, স্যার। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কমন আসে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা জি তাহলে 3 নম্বর অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর অধ্যায়ের কিছু শুরু করতে পারি কিনা? জি স্যার, শুরু 3 করেন। নম্বর অধ্যায় সবাই তাহলে বাসায় দেখবে ইনশাআল্লাহ। আমরা এখন 4 নম্বর অধ্যায়তে যাচ্ছি। এই অধ্যায়টার নাম হলো ম্যাটেরিয়াল। এখন কয়টা বাজে? স্যার 9টা 9। 9টা 9, 9টা 20 আমাদের ক্লাস শেষ হবে। হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ স্যার, আমরা 4 মিনিট পর শুরু করছেন। হ্যাঁ, এটা হচ্ছে এই থ্রি পয়েন্টার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ আর ও পজিটিভ। ও পজিটিভ আর এ পজিটিভ লোকেদের মুখ দিয়ে সব কথাগুলো বের হয়, কি ব্লাড গ্রুপ মিলে গেছে তাই না? হ্যাঁ স্যার, এইসব কথা না বললে এখন আমরা পড়াই যাই। এই তো আমরা যাচ্ছি পড়ায় আলহামদুলিল্লাহ। তাহলে 4 নম্বর অধ্যায় ম্যাটেরিয়াল, কাঁচামাল। আচ্ছা, এই ম্যাটেরিয়ালের অঙ্কগুলো সহজভাবে শেখানোর জন্য আমি ভাগ করে দিছিলাম 3টা ফরম্যাটে। এই যে 3টা ফরম্যাট। প্রথম ফরম্যাটটা হলো ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি, আর 2 নম্বর হলো মিক্সড। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে মিক্সডে, প্রায় 10-12টা প্রশ্ন আছে। আর 3 নম্বর হলো ইনভেন্টরি সিস্টেম। ইনভেন্টরি সিস্টেমের মধ্যে আমাদের থাকবে ফিফো, লিপো, ওয়েটেড এভারেজ, আচ্ছা পিরিয়ডিক্যাল ওয়েটেড এভারেজ, এই ধরনের আইটেম থাকবে। লিপো ফিফো আমরা ছোটবেলা থেকে শিখছি। এই আইটেমগুলো 3 নম্বর ফরম্যাটে পাবো। তো আজকে আমরা 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো শিখি। 1 নম্বর ফরম্যাটের অঙ্ক 1 নম্বর থেকে শুরু করি। The daily use of material P is 10 ইউনিট। বলছে যে প্রতিদিন আমাদের P প্রোডাক্ট ইউজ হয় একটা কারখানায় 10 ইউনিট করে। ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার 300 দিন। বলছে 300 দিনে মানে এক বছরে 300 দিন কাজ চলে, তাহলে একদিনে 10 ইউনিট লাগে। 300 দিনে আমাদের 300 গুণন 10, 3000 ইউনিট প্রয়োজন হয় এক বছরে। এখন এক বছরে যদি 3000 ইউনিট প্রয়োজন হয়, 3000 কাঁচামাল, এই কাঁচামাল কি আমরা একবারে কিনবো? একবারে কিনলে অনেক সময় ছাড় পাওয়া যায়, কিন্তু সমস্যা আছে। একবারে কিনলে এই মালটা আমাদের 1 বছর গোডাউনে রাখতে হবে, আর গোডাউনে 1 বছর রাখতে গেলে অনেক টাকা ব্যয় হবে, ক্যারিং খরচ বাড়বে। এই জন্য কি পরিমাণ মাল কিনলে আমাদের ভালো হবে, খরচ কম হবে, লাভ বেশি হবে, এটা নির্ণয় করাই হলো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটির কাজ। আচ্ছা, এখন বলছে স্টোরিং কস্ট ইজ 10%। এই স্টোরিং কস্ট হলো গোডাউন ব্যয়। এখন ক্যারিং কস্ট, স্টোরিং কস্ট এগুলোকে বলা হয় গোডাউন ব্যয় বা বহন খরচের ব্যয় ইত্যাদি। ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল 5 টাকা। এই 10% হবে প্রতি ইউনিটের উপরে 5 টাকা করে ক্যারিং খরচ হবে। কস্ট অফ অর্ডারিং 30 টাকা পার অর্ডার। প্রতি অর্ডারেই আমাদের ব্যয় হয় 30 টাকা করে। অর্ডার বেশি দিলে ব্যয় বেশি হবে। এখন প্রশ্ন, ফাইন্ড আউট দা ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি বের করো। এখন ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি বের করার সিস্টেম হলো দুইটা, একটা হলো ইকুয়েশন মেথড, আরেকটা হলো টেবুলার মেথড। প্রশ্নে বলা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন মেথড অ্যাপ্লাই করতে হবে। আরেকটা মেথড কি বলেছি? টেবুলার মেথড, টেবিলের মাধ্যমে বের করা যায়। আচ্ছা আসি, আমরা রিকোয়ারমেন্ট একটাই তো, এজন্য ক্যালকুলেশন অফ ইওকিউ আন্ডার দ্য ইকুয়েশন মেথড। উই নো দ্যাট, আমরা জানি ইওকিউ সমান সমান রুট ওভার উপরে 2AO বাই সি। 2 সূত্রের এ তে অ্যানুয়াল ডিমান্ড, ও তে অর্ডারিং কস্ট ডিভাইডেড বাই সি তে ক্যারিং কস্ট। হিয়ারে লিখলাম অ্যানুয়াল ডিমান্ড 3000 ইউনিট,
অর্ডারিং কস্ট প্রতি অর্ডারে 30 টাকা পার অর্ডার 30 টাকা, আর ক্যারিং কস্ট প্রতি ইউনিটে 5 টাকার উপর 10% ক্যারিং কস্ট 50 পয়সা। মানগুলো আমরা সূত্রে বসিয়ে অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পেলাম 3,60,000 কে রুট করার পরে 600 ইউনিট, তার মানে 600 করে ইউনিট কিনতে হবে এই অঙ্কে। এই কোম্পানির জন্য 600 ইউনিট করে করে বারবার কিনতে হবে। এক বছরে কিন্তু 3,000 ইউনিট লাগে, 600 করে যতবার কিনা যায়। এখন যদি প্রশ্ন করা হয় হাউ মেনি অর্ডার, তাহলে কতগুলো অর্ডার করা লাগবে? 3,000 ভাগ 600, মোট 5টা অর্ডার, 530, 5টা অর্ডার দিলে এক বছরে 3,000 ইউনিট চলে আসবে। যাই হোক, এই প্রশ্ন করিনি, আমাদের বলছে ফাইন্ড আউট দা ইওকিউ, শুধুমাত্র ইওকিউ দেখাও। আর এই সূত্রটা মুখস্থ করতে হবে। কি সবাই পারবে না সূত্রটা মুখস্থ করতে? রুট ওভার উপরে 2AO/C, এতে অ্যানুয়াল, জি স্যার এগুলো পারি। হ্যাঁ অ্যানুয়াল কনজিউম, আর ওতে অর্ডারিং কস্ট, আর সিতে ক্যারিং কস্ট। আলহামদুলিল্লাহ এটা পারা যাবে। আচ্ছা, এরপরেরটাও তাই, একই অঙ্ক। একটা টেবুলার শেখাবো, যে একই অঙ্কের ভিতরে ইকুয়েশন এবং টেবুলার আছে, এরকম একটা অঙ্ক দেখাই। ওই 9 নম্বর পর্যন্ত চলে আসি, 9 নম্বরে আসি। ডেইলি ইউজ অফ 10 ইউনিট, ওয়ার্কিং ডেজ 300 দিন, স্টোরিং কস্ট 10%, ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল 5 টাকা, কস্ট অফ অর্ডারিং 30 টাকা পার অর্ডার, ফাইন্ড আউট দা ইওকিউ ইউজিং দা ইকুয়েশন মেথড, ইউজিং দা টেবুলার মেথড। দুইটা মেথড বলেছে। প্রথমে ইউজিং দা ইকুয়েশন মেথড আমরা পারি, এটা শিখেছি। এখন টেবুলার শিখাবো। টেবিলে প্রথমে একটা ছক তৈরি করতে হবে ফুল খাতা নিয়ে। আচ্ছা, এখন আমাদের কলামের সংখ্যা ইমাজিনারি, এটা কাল্পনিক ভাবে যে কয়টা কলাম করা যায় কমপক্ষে 6টা করার চেষ্টা করতে হবে। আমি এখানে 6টা করেছি, কেউ 7টা 8টা 9টাও করতে পারে। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল ইউজ 3,000 কোথায় পেয়েছি? এই যে এই 3,000 প্রত্যেকটা কলামে লিখে দিতে হবে। এখন আমি চাচ্ছি দুইবারে আমি ক্রয় করবো। আচ্ছা, দুইবার যদি ক্রয় করতে চাই তাহলে অর্ডার সাইজ কত? 2 বার। 2 দিয়ে 3,000 কে ভাগ করলে কত হতে পারে? 1,500। আচ্ছা, আমি যদি 3 বার অর্ডার দিই তাহলে 1,000 করে করে আসবে। যদি আমি 4 বার অর্ডার করি তাহলে 750 করে করে আসবে নাকি? যদি 5 বার অর্ডার করি 600 করে আসবে। 6 বার অর্ডার করলে 500 করে, 6 বারে 3,000 কেনা যাবে। 7 বার অর্ডার করলে রাউন্ড ফিগার হয় না, রাউন্ড ফিগার না হলে সেটা নেওয়া যাবে না, যেমন ভগ্নাংশ চলে আসে, ইউনিট কখনো ভগ্নাংশ নেওয়া যায় না। 8 বার অর্ডার করলে 375 হয়, এটা চলে। আর একবার 9 বার অর্ডার করলে হয় না, তবে 10 বার অর্ডার করলে 300 ইউনিট হয়। এবং 10 বার অর্ডার করা যাবে, এখানে আরেকটা কলাম বাড়ানো যাবে ইচ্ছা করলে। হ্যাঁ, কেউ যদি 12 বার আরো বাড়াই তাও হবে, সমস্যা নেই। যাই, এখন আমরা এই নাম্বার অফ অর্ডার কিন্তু কাল্পনিক ধরে নিছি, আর এই অর্ডার দিয়ে দিয়ে 3,000 কে ভাগ করেছি, তাই অর্ডার সাইজ গুলো বের হয়েছে। সবাই ক্লিয়ার? 3টে রো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন এভারেজ ইউনিট, এভারেজ ইউনিট খুবই সহজ। এটা হলো এই অর্ডার সাইজ কে 2 দ্বারা ভাগ করা। এখন 2 পাবো কোথায়? এই যে সূত্রে একটা 2 ছিল না, ওই 2 জাস্ট আর কি এভারেজ মানে 2 দিয়ে ভাগ করা। আচ্ছা, 1500 কে 2 দ্বারা ভাগ করলে 750 হয়, 1000 কে 2 দ্বারা ভাগ করলে 500 হয়, 750 কে 2 দ্বারা ভাগ করলে 375 হয়, 600 কে 2 দ্বারা ভাগ করলে 300 থাকে, 500 কে 2 দ্বারা ভাগ করলে 250 হয়। এভাবে 2 দিয়ে ভাগ করতে হবে। বাস, যে ইউনিট হয়েছে এটার উপর এবার কস্ট পার ইউনিট গুণ করতে হবে। এখন কস্ট পার ইউনিট তো বলেছিল 5 টাকা, সবার জন্য 5 টাকা। আচ্ছা, 5 টাকা দিয়ে 750 কে গুণ করলে ভ্যালু অফ এভারেজ ইনভেন্টরি, 500 কে 5 টাকা দ্বারা গুণ করলে 2500 টাকা ভ্যালু অফ এভারেজ ইনভেন্টরি। তাহলে এভারেজ ইনভেন্টরি ভ্যালু কিভাবে পাইলাম? ওই এভারেজ কে কস্ট পার ইউনিট দ্বারা গুণ করিলাম। সবাই বুঝতে পারছি তাই না? আসলে এভারেজ ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করা হয় মূলত ক্যারিং কস্ট বের করার জন্য। ক্যারিং কস্ট পড়তে বলেছিল 10%, তাই 10% করে 3750 এর উপরে গুণ করলাম, 375 টাকা হলো। 2500 কে 10% করলাম, 250 টাকা বের হলো। 1875 কে 10% করলাম, 187 টাকা 50 পয়সা হলো। এভাবে 10% করে সব ক্যারিং কস্ট বের করে নিলাম। এবার আসি অর্ডারিং কস্ট। এখানে একটা অর্ডারে 30 টাকা, তাহলে দুটো অর্ডারে কত হবে? 60 টাকা। 3টে অর্ডারে কত হবে? 3 × 3 = 90 টাকা। 4টে অর্ডার দিলে 4 × 3 = 120, 5 × 3 = 150, 6 × 3 = 180, 8 × 3 = 240। এই অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট এই দুটো যোগ করতে হয়, যোগ করলে টোটাল কস্ট বের হয়।
অর্ডারিং ছিল 375 আর ক্যারিং ছিল 375 আর অর্ডারিং 60, যোগ করলে হয় 435। এভাবে প্রত্যেকটা। এখন খেয়াল করি সবথেকে ব্যয় কম হয়েছে কোন কলামে? সবথেকে ব্যয় কম হয়েছে 300 টাকা, এদিকে 360, এদিকে 305, আর এটা হলো 300, সবথেকে কম 300 টাকা। এই লেভেলে অর্ডার সাইজ কত? 600। তার মানে উত্তর আসলো 600 ইউনিট কিনলে আমাদের ব্যয় সবথেকে কম হবে। আমাদের ইকুয়েশনে কি বলছিল? 600 ইউনিট কিনলে ব্যয় কম হবে। আবার টেবুলারও বলছে 600 ইউনিট কিনলে ব্যয় কম হবে। তাই লিখলাম since the total cost of lot size 600 unit is lower than any other lot, so EOQ is 600 unit answer. কি ক্লিয়ার? তাহলে টেবুলার স্যার অর্ডারিং Sir, কস্টটা একবার একটু রিপিট করবেন। অর্ডারিং কস্টটা আরেকবার রিপিট করলে ভালো হয়। অর্ডারিং কস্টটা হলো এই এভারেজ ইনভেন্টরি ভ্যালুর উপরে 10% করে। এই যে অর্ডারিং কস্ট, এই ভ্যালুটা মূলত বের করেছি অর্ডারিং কস্ট বের করার জন্য। আচ্ছা, অর্ডার সাইজ জিজ্ঞেস করছে বাপি মনাই। সাইজটা হলো কাল্পনিক। এখানে আমি আরেকটা কলাম নিয়ে লিখতে পারতাম আমি একবার অর্ডার করব, তাহলে 3000 হতো। দুইবার অর্ডার করব। স্যার অর্ডারিং কস্ট অর্ডারিং 30 কস্ট, ইনটু নাম্বার দিয়েছেন। অর্ডারিং অর্ডারিং স্যার কস্ট। ও আচ্ছা, হ্যাঁ অর্ডারিং কস্ট হলো প্রত্যেকটা অর্ডারে 30 টাকা। তাহলে নাম্বার অফ অর্ডার কত ছিল? 2। আচ্ছা 2 দুগুণে 60 টাকা, 3, 4, 5, 6, 8। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার জি মনে স্যার পড়ছে বুঝছি। সবাই। ওকে ওকে, তাহলে আমরা কি ক্লিয়ার না এখন টেবুলার মেথডও? তার মানে জি স্যার এই জি, স্যার। ফরম্যাটের দুইটা নিয়মই ছিল, আর এই দুইটা নিয়মই শেষ। আমাদেরও টাইম আর 1 মিনিট স্যার। মাত্র শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্যার এই যে লাস্টের কমেন্টের এটা আরেকবার বুঝায় দেন। কমেন্টটা নিজের ভাষাতে লিখতে হবে। সিন্স দ্য টোটাল কস্ট অফ লট সাইজ 600 ইউনিট ইজ লোয়ার দ্যান এনি আদার লট, সো ইওকিউ 600 ইউনিট आंसर। কি ক্লিয়ার? নিজের ভাষা দিয়ে শুধু ইংলিশে লিখে সেটা না, মানে 600 যে ইউনিট যে লোয়ার হইছে এটা আমি বুঝবো কিভাবে? এটা তো দুইটা টেবুলার আর টোটাল কস্ট আমি দেখালাম না? টোটাল কস্ট সবথেকে কম কোন লেভেলে হয়েছিল সেটা দেখলাম না? 300। ওই 300, তাহলে ওইটা কোন লেভেলে ছিল? 600 লেভেলে ছিল না? জি স্যার, হ্যাঁ ওইটাই आंसर ছিল। আচ্ছা, তো আমরা শেষ করে ফেলেছি আর টাইমও শেষ হয়ে গেছে। তো আইফোন তো আল্লাহ হাফেজ। স্যার আরেকটা কথা, এই দাসের কথা শেষ হচ্ছে না, তাড়াতাড়ি বলতে হবে। স্যার এই যে আমরা যে ভুলে গেছি। চ্যাপ্টার 3 করছি তখন এই যে মিসিং অ্যামাউন্টের একটা ইয়া করছি না, মিসিং মেথড। সেইখানে ওয়ার্কিং এর কাজটা যদি আমি না দেখাই, আমি শুধু টেবিলটা করি, তাহলে কি কোনো প্রবলেম আছে? ও ওয়ার্কিং না, ওয়ার্কিং না করলে হবে, তো ওয়ার্কিং করলে ভালো হবে। আসসালামু আলাইকুম।